প্রিয় লিসনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক গ্রামের রহস্যে, যেখানে নিস্তব্ধতাই ছিল সবচেয়ে বড় আতঙ্ক। যুগ যুগ ধরে বছরের একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট ক্ষণে সেই গ্রামের প্রতিটা মানুষ এক অদ্ভুত অভিশাপের শিকার হয়। এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে আসত গ্রামের বুকে, যা কেড়ে নিত মানুষের ঘুম, কখনো কখনো আবার মানুষের জীবন। অনেক চেষ্টা করা হয়েছে এই অভিশাপ ভাঙার, অনেক আধ্যাত্মিক পর্যায়ের মানুষ এসেছেন, কিন্তু কেউ পারেননি এর রহস্য ভেদ করতে। কি ছিল সেই নিস্তব্ধতার পেছনের রহস্য, এবং আদৌ কি এর কোনো সমাধান এসেছিল? আর কথা বাড়াবো না, চলুন চলে যাই মূল ঘটনায়। গ্রামের নাম চাঁদপুর। যুগ যুগ ধরে এখানে মানুষ শান্তিপূর্ণভাবে বাস করে আসছে। বাইরে থেকে দেখে কারো বোঝার উপায় নেই যে এই গ্রামের একটি অদ্ভুত, অলিখিত এবং অলঙ্ঘনীয় নিয়ম বিরাজমান। প্রতি বছরের কার্তিক মাসের অমাবস্যার রাতে সন্ধে নামার একটু আগে আগে গ্রামের প্রতিটা মানুষ নিজ নিজ ঘরের ভেতরে প্রবেশ করে দরজা জানালা সব বন্ধ করে দেয়। এরপর বিরাজ করে সম্পূর্ণ নিস্তব্ধতা। কেউ কোনো টু শব্দ পর্যন্ত করে না। গ্রামের প্রতিটি ঘর কবরস্থানের মতো শান্ত হয়ে থাকে। এই নিস্তব্ধতা চলে একদম ভোর হওয়া পর্যন্ত। কেউ বাইরে যায় না, রান্নাবান্না করে না, এমনকি শিশুরা পর্যন্ত কাঁদে না। গ্রামের মানুষ এটাকে বলে নিস্তব্ধতার রাত। এর কারণ অবশ্য কেউ জানে না, শুধু মেনে চলে। তারা জানে নিয়ম ভাঙলে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এরকমভাবেই আসে কার্তিক মাসের এক অমাবস্যার রাতে। বিকাল হওয়ার পরপরই গ্রামের মানুষের মাঝে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। তারা তাড়াতাড়ি করে সব কাজকর্ম শেষ করে যে যার বাড়িতে প্রবেশ করে লাগিয়ে দেয় সব দরজা জানালা। কিছুক্ষণের মাঝেই গ্রামের চিরচেনা কোলাহল হঠাৎ করে থেমে যায়। কৃষকের হাসি মুখ, শিশুদের কলরব, কুকুরের ঘেউ ঘেউ, সব যেন এক জাদুমন্ত্রের মতো থেমে যায়। পুরো গ্রাম এক অদ্ভুত, গা ছমছমে নিস্তব্ধতার চাদরে ঢেকে যায়। এই নিস্তব্ধতা যেন সাধারণ নীরবতা নয়, এর মধ্যে রয়েছে একটা চাপা ভয় আর অস্বস্তি। কিছুক্ষণ পর সন্ধে ঘনিয়ে এসে ঘরের ভেতরে প্রতিটি পরিবার অন্ধকারে বসে থাকে। কেউ কোনো কথা বলে না, কারণ তাদের বিশ্বাস কোনো শব্দ করলেই ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। কিন্তু হঠাৎ নিস্তব্ধতার মাঝেই তারা অনুভব করতে থাকে কিছু অদ্ভুত শব্দ। বন্ধ দরজার বাইরে থেকে মৃদু পায়ের শব্দ শোনা যায়। কেউ যেন ধীরে ধীরে গ্রামের প্রতিটি বাড়ি ঘুরে ঘুরে দেখছে। এই শব্দ কখনো তাদের ঘরের দরজার কাছে এসে থেমে যায়, আবার কখনো দূরে মিলিয়ে যায়। কৌতূহল হলেও আজ পর্যন্ত কেউ বাইরে কি আছে তা দেখার বিন্দুমাত্র চেষ্টাও করেনি। কারণ ৩-৪ বছর আগেই দুজন অতিসাহসী যুবক যখন তাদের বাড়ির দরজার সামনে হালকা শব্দ পায়, তখন তারা সাহস করে জানালা হালকা ফাঁক করে দেখার চেষ্টা করেছিল দরজার সামনে কি আছে। সঙ্গে সঙ্গে পুরো গ্রামের আকাশ বাতাস কাঁপিয়ে একটা গগনবিদারী চিৎকার ধেয়ে আসে গ্রামের পূর্ব দিকের জঙ্গল থেকে। ভালো কথা, আপনাদের তো সেই জঙ্গল নিয়ে বলা হয়নি কিছুই। আচ্ছা, সমস্যা নেই, সময় হলেই জানতে পারবেন সবকিছু। ঘটনায় ফিরে যাই। চিৎকারটি ভেসে আসার সঙ্গে সঙ্গে সেই দুইজন জানালা থেকে ছিটকে পেছনে পড়ে যায়। তাদের দরজায় প্রচণ্ড জোরে জোরে লাথি মারা শুরু হয়। কেউ যেন 100 বছরের রাগ ঝাড়ছে দরজাটার ওপরে। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায় এবং রাতটা কেটে যায়। পরদিন সেই দুইজনের একজন পুকুরে গোসল করতে গিয়ে মারা যায় এবং অন্যজন টানা 7 দিন প্রচণ্ড জ্বরে ভুগে মারা যায়। সে নাকি কিছুক্ষণ পর পর নিজের অজান্তেই লাফ দিয়ে উঠে ছুটে যাবার চেষ্টা করত জঙ্গলের দিকে। বাড়ির লোকজন মিলে খুব কষ্ট করে আটকে রাখত তাকে। মরার আগের দিন নাকি তার গায়ে হঠাৎ করেই পচন ধরে। শরীরের জায়গায় জায়গায় মাংস পচে নরম ও লাল হয়ে যায়। এরকম তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সেও মারা যায়। এখান থেকে শিক্ষা নিয়ে গ্রামের লোকজন আর কোনোদিনও সেই রাতে বাইরে কি হচ্ছে দেখার দুঃসাহস আর করেনি। কিছুদিন পর গ্রামের ওয়াজ মাহফিল করার জন্য একজন উঁচু মানের মৌলানা গ্রামে আসেন। তাকে সবাই গফুর হুজুর বলে ডাকত। তিনি জিন তাড়ানো ও অশুভ শক্তি দমনে বেশ দক্ষ ছিলেন।
মাহফিল শেষে গ্রামের কয়েকজন মানুষ তাকে সব ঘটনা খুলে বলে তাকে সাহায্য করার জন্য অনুরোধ করে। তিনিও পরের কার্তিক মাসে এসে ব্যাপারটা সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে চলে যান। পরের কার্তিক অমাবস্যার রাত গফুর হুজুর সেই গ্রামে আসেন। সন্ধে নামার আগে আগেই তিনি সকল প্রস্তুতি সম্পন্ন করেন। তিনি পূর্ব দিকের জঙ্গলের দিকে মুখ করে বসে তসবি হাতে নিয়ে দোয়া দুরুদ পড়া শুরু করেন। এরপর আস্তে আস্তে সন্ধে নামে। সবাই নিজ নিজ ঘরে প্রবেশ করে দরজা জানালা আটকিয়ে দেয়। সাথে সাথে সম্পূর্ণ গ্রাম জুড়ে বিরাজ করে ভয়ঙ্কর এক নিস্তব্ধতা। শুধুমাত্র গফুর হুজুরের দোয়া দুরুদ পড়ার হালকা শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ করেই এক বিকট শব্দে তার হাতের তসবি ছিঁড়ে যায়। তিনি চমকে ওঠেন। এরকম তো হওয়ার কথা ছিল না। তিনি বিগত ২২ বছর ধরে এই তসবি দিয়ে সাধনা করছেন। কত শক্তিশালী বজ্জিন তাড়িয়েছে, কখনো তো এরকম কিছু হয়নি। তিনি প্রচণ্ড ঘাবড়ে যান। বাতাসের মধ্যে একটা অদৃশ্য শক্তি যেন তাকে ঘিরে ধরে, যেন হাজারো হাতের অদৃশ্য চাপ একসঙ্গে তার দিকে ধেয়ে আসছে তার গলা চেপে ধরার জন্যে। হুজুর চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। গ্রামবাসীরা ঘরের ভেতর থেকে বের হওয়ার সাহস পায়নি। একটু আশার আলো দেখেছিল তারা, কিন্তু কিছুতেই কিছু হলো না আর। পরদিন সকালে হুজুরকে ধরে বিছানায় শোয়ানো হয়। মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয়। দেখা যায় হুজুর আর আগের মতো নেই। তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন, কথা বলতে পারছেন না। তার চোখ দুটোতে এক গভীর আতঙ্ক। তিনি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। এই ঘটনা গ্রামের মানুষের ভয় আরও বাড়িয়ে দেয়। গফুর হুজুরের এই পরিণতি দেখে গ্রামের মানুষ আরও হতাশ হয়ে পড়ে। এরপর গ্রামের সমস্যার সমাধানের জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে আরও কয়েকজন কবিরাজ তান্ত্রিক আসেন। তাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করেন, কেউ তাবিজ কবজ দেন, কেউ বা জটিল তান্ত্রিক পূজা করেন। তারা প্রত্যেকেই দাবি করেন যে তারাই সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু প্রতিবারই ফলাফল হয় একই। নিস্তব্ধতার রাতে তাদের কোনো মন্ত্র কাজ করে না, উল্টো তাদের ভয়ঙ্কর কোনো ক্ষতি হয়ে যায়। কেউ অস্পষ্ট আক্রমণের শিকার হন, কারো হাত পা অবশ হয়ে যায়, কেউ বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। একটি ঘটনা এমন ঘটে, একজন তান্ত্রিক তার মন্ত্রশক্তি ব্যবহার করে অদৃশ্য ছায়াটিকে চ্যালেঞ্জ জানালে তার সমস্ত পূজা সামগ্রী আপনা আপনি জ্বলে ওঠে এবং সে নিজেই গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়। এসব ঘটনা প্রমাণ করে এই শক্তি এতটাই শক্তিশালী যে সাধারণ কোনো উপায়ে একে দমন করা সম্ভব নয়। এরপর বহুদিন কেটে যায়। মানুষ সমাধানের আশা একেবারেই ছেড়ে দেয়। তারা বিশ্বাস করতে শুরু করে যে এই অভিশাপ তাদের ভাগ্যে চিরকালের জন্য লেখা হয়ে গেছে। হঠাৎ একদিন গ্রামে একজন ফকির আসেন। তিনি গ্রামের বাজারের বিশাল এক বটগাছের নিচে বসে থাকতেন। তার গায়ে ছিল সাদা আলখাল্লা, মুখে গম্ভীর একটা ভাব। তিনি কারো সাথে দরকার ছাড়া কোনো কথা বলেন না, শুধু গ্রামের পথে পথে ঘুরে বেড়ান। গ্রামবাসী প্রথমে তাকে পাত্তা দেয় না, কারণ তারা এর আগেও বহু ধর্মগুরুপে ব্যর্থ হতে দেখেছে। এরপর আসে আর একটা অমাবস্যার রাত। গ্রামের লোকজন তাকে কোনো এক বাড়ির ভেতর আশ্রয় নিতে বলে, কিন্তু সেই ফকির বলে, আমার সমস্যা হবে না, তোমরা যাও। গ্রামবাসীও আর কিছু বলে না তাকে। এরকম দরবেশ গোছের মানুষদের সাথে কারোরই তর্ক করতে ভালো লাগে না। এরপর ঘনিয়ে আসে সেই সময়। অমাবস্যার রাতে সেই ফকির গ্রামের মাঝখানে একটি খোলা জায়গায় গিয়ে বসেন। তার হাতে কোনো তসবি বা মন্ত্রের সরঞ্জাম নেই। তিনি শুধু স্থিরভাবে চোখ বন্ধ করে বসে থাকেন। সারা রাত এভাবে কেটে যায়। কোথাও কোনো পায়ের শব্দ পাওয়া যায় না, হাঁটাহাঁটির শব্দও পাওয়া যায় না। গ্রামবাসী অনুভব করে এক অদ্ভুত শান্তি। আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না সেই রাতে। ভোরের আলো কিছুটা বাড়লে ফকিরটা সেখান থেকে উঠে চলে যান। গ্রামবাসীরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। এটা কিভাবে হলো? এতদিন ধরে ঘটে আসা ঘটনা তিনি কিভাবে সমাধান করে ফেললেন এত সহজে? সেদিন বিকেলবেলা কয়েকজন মানুষ সিদ্ধান্ত নেয় সে ফকিরের কাছে গিয়ে ঘটনার রহস্য জানতে চাইবে। যেই কথা সেই কাজ। তারা কয়েকজন সেই বটগাছের নিচে গিয়ে ফকিরকে ধ্যানমগ্ন অবস্থায় দেখে। তারা কাছে যেতেই ফকিরটা চোখ খোলে। তারা কিছু জিজ্ঞাসা করার আগেই তাদের উৎসুক চেহারা দেখে তিনি বলে ওঠেন, আমি জানি তোমরা কি জানতে এসেছ।
সন্ধ্যার পর এসো, এখন আমি ব্যস্ত আছি। সন্ধ্যার পর যখন সবাই একত্রিত হলো, তখন তিনি তাদের সামনে 3টি কাচের বোতল রাখলেন। তিনি বলতে শুরু করলেন, আমি গত 40 বছর ধরে এসব কাজ করছি। এতদিন কাজ করতে করতে আমার সাথে কিছু ভালো জিন যুক্ত হয়েছে। তারাই আমাকে তোমাদের গ্রামের কথা জানায়। তারা বলে এখানে অনেক পুরনো একটা সমস্যা বহুদিন ধরে ঘটে আসছে। তখন এখানে এসে আমি ব্যাপারটা নিয়ে কিছুদিন ঘাটাঘাটি করি। তখন আমি জানতে পারি এক অদ্ভুত সত্য। আজ থেকে প্রায় 250 বছর আগে এই এলাকায় একজন নিকৃষ্ট গোছের তান্ত্রিক ছিল। তার কাজের জায়গা ছিল পূর্ব পাশের সেই জঙ্গলটা। সে নিজের শক্তি বৃদ্ধির জন্য অনেক ধরনের কালো জাদু করত, এমনকি নরবলিও দিত। একদিন সাধনা করতে করতে সে এমন এক ধরনের জিনের খোঁজ পায় যে তার কর্মক্ষমতাকে বহু গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। কিন্তু বিনিময়ে তার দরকার ছিল 1 গ্রাম ভর্তি মানুষের নরবলি। তান্ত্রিক বুঝতে পারে এটা যেন তেন কোনো জিন নয়, এটা হলো জিন সমাজের মধ্যে খুবই উচ্চবংশীয় কোনো জিন সর্দার, যাকে তার নিকৃষ্ট কাজকর্মের কারণে সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে। তান্ত্রিক তার এ প্রস্তাবে রাজি হয়ে যায়। সে কার্তিক মাসের এক অমাবস্যার রাতে তার পালিত 3টি শক্তিশালী জিন দিয়ে এই গ্রামের সকল মানুষকে খুব নৃশংসভাবে মেরে ফেলে। এরপর যখন সেই জিন সর্দার আসে, তখনই ঘটে বিপত্তি। তান্ত্রিক ওই 3টা জিনকে অবিবাহিত 2জন মেয়ের মাথা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই জিন সর্দার এটা শুনে ভীষণ ক্ষেপে যায় আর সেই তান্ত্রিককে সেখানেই মেরে ফেলে। আর সেই 3টা জিনকে একটা ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যায়। তারা আজীবন কার্তিক মাসের অমাবস্যার রাতে গোটা গ্রামে ঘুরে বেড়াবে এবং যাকে পাবে তাকে ধরে নিয়ে সেই জিন সর্দারের কাছে দিয়ে আসবে। প্রায় 1 শতক পরে আবার যখন এই গ্রামে মানুষ থাকা শুরু করে, তখন তারা দেখে প্রতি কার্তিক মাসের অমাবস্যার রাতে যারা ঘরের বাইরে যায় তারা কোনো না কোনোভাবে নিখোঁজ হয় কিংবা মারা যায়। তারা আস্তে আস্তে উপলব্ধি করে এই সমস্যা কোনো সমাধান না পেয়ে তারা নিজেদেরকে গুটিয়ে নেয়। কালক্রমে এই সত্য হারিয়ে যায় এবং গ্রামের মানুষ আসলে কি হয়েছে সেগুলো না জেনেই প্রতি কার্তিক মাসের অমাবস্যার রাতে নিজেদেরকে ঘরের ভেতরে বন্দি করে নেয়। সামনের এই যে 3টা বোতল দেখছো, এগুলোতে সেই 3টা বজ্জিন বন্দি আছে। তারা আর কখনো তোমাদেরকে জ্বালাতে পারবে না। এখন থেকে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। এই বলে ফকিরটা থামে। গ্রামবাসী বিস্ময় নিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন একজন জিজ্ঞাসা করে, তাহলে এখন যদি জিন সর্দার আক্রমণ করে? তখন ফকির বললেন, তার যা পাওয়ার ছিল সে পেয়ে গেছে, 1 গ্রাম নরবলি। এতদিন সে যা করেছে সেগুলো এই 3টা জিনের ওপর নিজের প্রভাব খাটানোর জন্য করেছে। সে আর কিছু করবে না এই গ্রামের। এরপর থেকে চাঁদপুর গ্রামে আর কোনো নিস্তব্ধতার রাত আসেনি। কার্তিক অমাবস্যা আসে, কিন্তু সন্ধ্যা নামলেও গ্রামের কোলাহল থামে না। মানুষ স্বাভাবিক জীবনযাপন করে, গ্রামটি অভিশাপ মুক্ত হয়। ফকির কিছুদিন গ্রামে থাকেন, তারপর একদিন হঠাৎ করেই কাউকে কিছু না বলে অদৃশ্য হয়ে যান। গ্রামের মানুষ জানে না সেই ফকির কে ছিলেন, কিন্তু তারা চিরকাল তার কাছে ঋণী থাকে। চাঁদপুর গ্রাম হয়তো আর 10টা সাধারণ গ্রামের মতোই হয়ে যায়, কিন্তু প্রতি কার্তিক অমাবস্যায় তারা সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করে আর মনে রাখে সেই রহস্যময় ফকিরের কথা, যিনি তাদের দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। কেমন লাগলো আজকের কাহিনী? যদি কিছুটা হলেও ভালো লাগে এবং একটু হলেও ভয় পান, তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে এই নবাগত ইউটিউবারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত লজেন্সের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।